বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। আজকে কলকাতা এবং দিল্লির দুটো জায়গারই যে বিভিন্ন খবরগুলো, সে খবরগুলোর একটু ব্যাকগ্রাউন্ড চেক করে একটা স্ন্যাপশট আপনাদেরকে বলবো। আরও অনেক খবর আছে, কিন্তু এই খবরটা এখন খুব জরুরি চলছে। একটা হচ্ছে দিল্লিতে কী হয়েছে। দিল্লিতে যে আপনার সিজেপি অর্থাৎ আরসোলা জনতা পার্টি, তাদের সাথে সরকারের একটা মিটিং হয়েছে প্রাথমিকভাবে। সেই মিটিংটা, একটা মিটিং তো আগে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজির ঘরে হয়েছিল। তারপর এটা একটা ফর্মাল মিটিং হয়েছে। এটা হয়েছে সংসদ ভবনের কাছে যে কনস্টিটিউশন ক্লাব আছে। তো সেই কনস্টিটিউশন ক্লাবে সিজেপির পক্ষ থেকে 3-4 দফা দাবি রাখা হয়েছে। একটা দাবি হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দ্বিতীয় দাবি হচ্ছে আপনার যারা ওই নিট পরীক্ষায় প্রথমবারে কোশ্চেন পেপার লিক হওয়ার জন্য বলে বলা হচ্ছে আত্মহত্যা করেছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে 1 কোটি টাকা করে। 3 নম্বর হচ্ছে যত সমস্ত কেস হয়েছে সে সমস্ত কেসকে তুলে নিতে হবে, অর্থাৎ পুলিশ কেস যেগুলো হচ্ছে সেগুলোকে তুলে নিতে হবে। আর তার মনে পড়ছে না। যাই হোক, এইগুলো হচ্ছে যে তাদের দাবি। তো এই নিয়ে সরকার কোনো কথা দেয়নি। সরকার বলেছে ঠিক আছে, বিষয়টা আমরা দেখছি কি করা যায়, আলোচনা করব, আলোচনা করে পরে জানাবো। এর মধ্যে যে দিল্লিতে ঘটনাগুলো ঘটেছে, গতকাল সন্ধ্যায় রাতে বলা যায় নরেন্দ্র মোদীজি ইনস্টাগ্রামে একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি বলেছেন যে যারা এই নিট পরীক্ষার কোশ্চেন লিকের সঙ্গে যুক্ত, ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। এটা সরকারের সঙ্গে যে সিজেপির যে মিটিংগুলো চলছে সেটা। এর বাইরেও দেখা যাচ্ছে কিন্তু যন্তর মন্তরে বিভিন্নভাবে প্রোটেস্ট চলছে এবং ইতিউতি সে প্রোটেস্টগুলো চলছে। এর বাইরেও বিভিন্ন রাজ্যেও প্রোটেস্টগুলো কম বেশি চলছে। এটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে দিল্লিতে আরেকটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আমি আগে ভিডিওতে বলেছিলাম যে তৃণমূল সাংসদ শ্রী কল্যাণ ব্যানার্জি মহাশয়, তাকে সংসদে কোনো কিছু বক্তব্য রাখার জন্য, যেহেতু বিশেষত 20 জন যে টিএমসির সাংসদ তারা দল ছেড়ে দিয়ে যে ওই এনসিপিআই দলে জয়েন করেছে, তাদের প্রতি কিছু একটা মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল, মানে সংসদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তারপর দেখা গেল তিনি সংসদের বাইরে গেটের সামনে একটা পোস্টার ঝুলিয়ে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন, এবং সেখানে সেই পোস্টারে লেখা আছে, কি লেখা আছে আমি সেটা বলছি, আমি সেটা পড়ে দেখছিলাম। যদি হিন্দিতে লেখা আছে, তার লেখা আছে ভাজপা কে সাথ সদন মে 20 গদ্দার মজুদ হয়। তো এইটা নিয়ে সেখানে তিনি দাঁড়িয়ে আছেন। তো এটা তো সবাই টিভিতে খুব দেখছে। তারপর তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল। প্রশ্ন করার পর তিনি বলেছেন, আরে ভাই তো আজ তো শুরু হওয়া, আব তো কাল হয়, পরশু হয়, নরসু হয়, চলতে रहेगा। মানে যতদিন সংসদ চলবে তিনি ওইভাবেই ওই পার্লামেন্টের গেটের সামনে যে ওরকম একটা ব্যানার ঝুলিয়ে, মানে গলায় একটা মানে পোস্টার ঝুলিয়ে তিনি সেখানে দাঁড়িয়ে থাকবেন, এটা তার বক্তব্য। তো যাই হোক, এইটা লোকে টিভিতে খুব দেখছে এবং সোশ্যাল মিডিয়াতেও খুব দেখছে। আমি দেখলাম যে এইগুলো যখন পোস্ট হয়েছে সেখানে বহু লোক করেছে, কী বলে আপনার ভিউজ কিন্তু একটা দুটো মিডিয়া কিন্তু দেখাচ্ছে, আমি দেখছিলাম মিডিয়াতে এগুলো কিন্তু দেখাচ্ছে। এটা দিল্লির খবর। এখন দিল্লিতে এরপরে সরকার এই সিজেপির সঙ্গে কি করবে সেটাই আসল ব্যাপার দেখার। সরকার একটু নরম ভাব নিচ্ছে, সেটা একটা মস্ত বড় ব্যাপার। কারণ আইনের শাসন চলবে না রাস্তার এই যে ধর্না, তারা দেশের ভবিষ্যৎ ঠিক করবে, এটা আগামী দিনে বয়ে যাবে। কারণ দিল্লির কোনো কোনো যে অ্যাক্টিভিস্ট, তারা বলছেন রাস্তাতে এরপরে সংসদের রাস্তা সেই সংসদ কা মার্গ নিকলে, এই এত কিছু একটা। আমি ঠিক সবটা পুরোটা এক্স্যাক্টলি বলতে পারছি না। অর্থাৎ যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ যেভাবে ভোট দিয়ে সরকার নির্বাচিত করে, সেটা তাদের ভরসা নেই, কারণ তারা বুঝে গেছে তারা এইভাবে সেখানে জয়লাভ করতে পারবে না। অতএব তারা এখন এই রাস্তাটা করছে। এর মধ্যে দেখা যাচ্ছে দিল্লিতে আরও দুটো গ্রুপ সেখানে জুড়ে গেছে। চার্চের ফাদাররা এসে এই সিজেপি আন্দোলনে যোগদান করেছে, আর মার্কসিস্টরা তো আছে, লেনিনিস্টরাও রয়ে গেছে। তারা আবার ধমক দিয়েছে যে যে সমস্ত পুলিশরা ডান্ডা চালিয়েছে তাদের একটু একটু করে চুনাও করে তাদেরকে ভারতের সংবিধান অনুযায়ী তাদের বিচার করা হবে। তারা সংবিধান অনুযায়ী তাদের বিচার করবে, আর সংবিধানকে অমান্য করে যারা আইন ভেঙে দিয়ে ওখানে যন্তর মন্তরে আসছে যাচ্ছে বসে আছে বিভিন্ন সময়, তারা সংবিধান না মেনে কাজ করবে, এটা হচ্ছে তার বক্তব্য। যাই হোক, আগামী দিনে সংবিধান চলে না রাস্তার যে এই উচ্ছৃঙ্খল জনতা তারাই সরকার ঠিক করে, সেটাই আগামী দিন দেখা যেত। সেরকম কিছু হলে দেশের ভবিষ্যৎ ঘোর অন্ধকার, এটা অবশ্যই বলা যায়। এটা দিল্লির মেন খবরের মধ্যে এইটা। আর অনেক খবর আছে, তো এইটুকু আমি বললাম। পার্লামেন্টের সংসদে চলছে, এবং যেহেতু এফসিআর বিল, সেই এফসিআর বিলের
জন্যই এই যে আন্দোলন, এই আন্দোলন একটা বড় কারণ বলা হচ্ছে। এফসিআইতে খুব স্ট্রিক্ট আইন আসছে এবং এই স্ট্রিক্ট আইনের জন্য যাদের এই এফসিআইতে ফান্ডিং নিয়ে এসে বিভিন্নভাবে চ্যানেলাইজ করে বিভিন্ন কাজে লাগাতো, সেইটার জন্য দেখা যাচ্ছে চার্চের ফাদাররাও রাস্তায় নেমে যন্তর মন্তরকে সাপোর্ট করতে এসে গেছে। এইটা একটা নতুন সংযোজন দেখা গেল, অর্থাৎ সুপ্রিম কোর্টের উকিলরা এবং চার্চের ফাদাররা তারাও এসে হাজির হয়ে গেছে। এইটা দিল্লির মেন খবর মধ্যে হলো। এবার কলকাতায় কী হচ্ছে, কলকাতায় দেখা গেলো বিধানসভায় কী হচ্ছে, আর পথে বললাম আর সংসদে বললাম কী হচ্ছে। সংসদে তো দিল্লিতে আপনার সংসদ চলছে, সেখানে বিভিন্ন আইনের টেবিল হচ্ছে এবং সেগুলোকে টুকটুক করে পাসও হচ্ছে, একটু গোলমালের মধ্যেই পাস হচ্ছে। সরকারের সাথে বিরোধীদের তর্ক বিতর্ক, ঝগড়াও চলছে। রাহুল গান্ধীর সঙ্গে এক প্রস্ত অমিত শাহজির তর্ক বিতর্ক হয়েছে। তো এটা সংসদের ভিতরে বাইরে খবর দিল্লি। এবার কলকাতায় কী হচ্ছে, কলকাতায় দেখা গেল যে কলকাতায় যিনি বিধায়ক কুণাল ঘোষ, তিনি তো প্রথম দিনে বিধানসভায় বলতে চেয়েছিলেন, তো তার নাম পাঠানো হয়েছিল। তো বিধানসভায় যে কালীঘাটপন্থী তার যে নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি আজকাল বয়সের জন্য কিছু বলতে পারেন না, তিনি বলার জন্য কুণাল ঘোষকে এগিয়ে দেন। তো কুণাল ঘোষের নামটা পাঠিয়েছিল যে বিরোধী দলকে, অর্থাৎ যে ঋত তৃণমূলকে। তো তার যে চিফ হুইপ তিনি হচ্ছেন আখতারুজ্জামান, তিনি লিস্টে তার নাম্বার দিয়ে অন্য নয়ের নাম দিয়ে দিয়েছেন। ফলে সেটা তার রাগ, সেটা নিয়ে কালকে তিনি একেবারে, তারপর গত পরশু দিনে যেহেতু তাকে একদম মার্শাল ডেকে বের করে দেওয়া ছিল এবং সেদিনের জন্য বিধানসভা থেকে বার করে দেওয়া ছিল, ফলে তিনি কালকে এসে সেই বিষয়টাকে নিয়ে এবং আরও দু একটা বিষয় নিয়ে তিনি স্পিকারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান এবং তিনি বলেন যে না, আমি আপনাকে হচ্ছে যে একবারে যে স্পিকারের টেবিলের সামনে হাজির হয়ে যান, মানে একেবারে স্পিকারের সামনে লড়াই করার মতো অবস্থায় পৌঁছান। সমস্ত সাংসদরা সেখানেই হাজির হয়ে যায়। বিশেষ করে দেখলাম এই মিস্টার তিওয়ারি একজন আছেন, বোধহয় রাজারহাট গোপালপুর থেকে জিতেছেন না কোথার থেকে, তিনি বা সল্টলেক কোনো একটা জায়গা থেকে জিতেছেন, রাজারহাট গোপালপুরি হবে, সেখান থেকে তিনিও সামনে গিয়ে হাজির হয়ে গেছেন। তারপর দেখা গেলো যে টিএমসির যে কালীঘাটপন্থীর নেতা নেত্রীরা তারা এসে কুণাল ঘোষকে বসালেন এবং স্পিকার একদম জবরদস্ত দাঁড় দিয়ে বললেন আপনি চেয়ারে যে বসুন, বারবার আপনাকে বসতে বলছে, আপনি সেখানে যে বসেন না। আজকে কি নিয়ে তিনি আবার এসে গেছেন, এসে তিনি একদম দুঃখ প্রকাশ করেছেন, মানে ক্ষমা চেয়েছেন যে আপনাকে আমার অসম্মান করার কোনো উদ্দেশ্য আমি যাইনি, আমাকে বলতে নাম পাঠানো হচ্ছে। যে আসলে তো এখন তো সরকারিভাবে যে বিরোধী দল সেটা হচ্ছে যে ঋতব্রত কংগ্রেস, অর্থাৎ তারাই তৃণমূল বিধানসভায় অন্তত তারা ঘর পেয়েছে। এবং যেহেতু এরা মানে কালীঘাটপন্থী তৃণমূলের কয়েকজন যারা আছে, তারা যেহেতু হচ্ছে যে আপনার মানে ধরুন ওই 64 বাদ দিলে 80 না 82টা আছে, তো তাহলে 18টা জন মতো আছে, তারা একটা ঘর চেয়েছিল। মুখ্যমন্ত্রী যে বিধানসভার যিনি সরকারি পক্ষের নেতা শঙ্কর ঘোষকে, যিনি পরিষদীয় নেতা, তাকে বলেছিলেন যে ঠিক আছে একটা ঘরের ওনাদের ব্যবস্থা করে দেবেন। সে নিয়ে এর মধ্যে ব্যবস্থাও হয়েছে। তারপরে এখন কুণাল ঘোষের বক্তব্য হচ্ছে তাকে বলতে সময় দেওয়া, সে বলতে তাকে সময় দেওয়াচ্ছে নি, তার নাম যখন পাঠাচ্ছে অন্যজনের নাম, যিনি চিফ হয়ে আছেন তিনি অন্যজনের নাম দিচ্ছেন, তাকে বলার সুযোগ দেওয়াচ্ছে নি। তবে আপনাকে কোনো অসম্মান করার বিষয় নেই, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি ইত্যাদিতে বলে কালকের যে ঘটনাটা তিনি ঘটেছেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমি ভিডিও দেখলাম, তার জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন। তো এইটা হচ্ছে যে ভিতরের খবর। এটা বাইরের খবর হচ্ছে যে আপনার সিজেপি প্রোটেস্ট করার জন্য একটা কলকাতায় ডাক দিয়েছিল। তাতে একটি ছাত্র, কি আমি নামটা ঠিক মনে পড়ছি না, দীপ্য গঙ্গোপাধ্যায় না দীপ্য গঙ্গোপাধ্যায়, সে একটা চিঠি পাঠিয়েছিল কলকাতা পুলিশের কাছে যে আমরা একটা করব, মিছিল করব, সেটা সম্ভবত ওই কলেজ স্ট্রিট থেকে রাসবিহার এই জাতীয় কোনো একটা জায়গার হচ্ছে দিয়েছিল, দাবি দিয়েছিল যে আমরা এখান থেকে এটা করব। কিন্তু কলকাতা পুলিশ সেটার মধ্যে কোনো পারমিশন দেয়নি। পারমিশন না দেওয়ার ফলে তারা তখন পরে জেনেছিল যে না, আমরা যদি পারমিশন পাই, সে ওই দলের পক্ষ থেকে জেনেছিল, তারা একটা নামও দিয়েছে। নামটা দিয়েছে, আমি আপনাদেরকে বলছি কী নামটা দিয়েছে। তারা নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি কলকাতা চ্যাপ্টার, এই জাতীয় কিছু আর কি, কলকাতা জনতা পার্টি ককরোচ চ্যাপ্টার, এরকম একটা নাম দিয়েছে। তাদেরও 4টে দাবি আছে, সেই 4টে দাবিও তারা বলেছে। হ্যাঁ, যে ককরোচ জনতা পার্টি স্টুডেন্ট মুভমেন্ট, ঠিক আছে, কলকাতা জনতা পার্টি ককরোচ জনতা পার্টি সিজেপি ব্যাকেটের মধ্যে স্টুডেন্ট মুভমেন্ট, এটা তার নাম দিয়েছে। এবং তারা বলেছে যে এটা যে প্রোটেস্ট এসএফআইয়ের সঙ্গে যে প্রোটেস্ট আছে, এসএফআই আজকে আবার একটা ডাক দিয়েছে। তারা বলছে যদি আমাদেরকে পারমিশন না দেয় তাহলে আমরা এসএফআইয়ের প্রোটেস্টের সঙ্গে যোগ দেবো, এইটা কিন্তু তারা বলেছে। তারপর দেখা যাচ্ছে এসএফআই যে আপনার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মার্চের ডাক দিয়েছে এবং তাতে ভালো লোকও হয়েছে। তবে তারা রাস্তায় দেখা গেলো ভিডিও এসেছে যে তারা বিভিন্ন জায়গায় যে বিজেপির পতাকা টাঙা ছিল সেই পতাকা টাঙাগুলোকে ছিঁড়ে ফেলে দিয়ে রাস্তায় দিয়ে পা দিয়ে মারাচ্ছে এবং তারা বিভিন্ন রকমের
কথাবার্তাও বলছে। তো বিষয়টা হচ্ছে এখন সেইটা এখনও কখন শেষ হবে সেটা তো এখন সন্ধ্যা পর্যন্ত বোধহয় চলবে। এখন তো 6টা বাজে, হয়তো বা এর মধ্যে শেষ হচ্ছে কিনা কলকাতা ইয়েটা। তো সেখানে এসএফআই মূল তাদের ঝান্ডা টান্ডাও আছে, তার মধ্যে অনেকে আবার মুখ ঢেকে আছে। তবে আমি ভিডিওতে যে দেখলাম সেখানে তার মধ্যে যারা ছাত্র সংখ্যার থেকে অনেক বেশি বাইরের লোকজনই আছে বেশি মনে হচ্ছে। তাদের মুখ ঢাকা, তাদের আচরণ, কথা এবং তারা যেভাবে যাচ্ছে তাতে মনে হচ্ছে বহু বহু বাইরের মানুষ এই মিছিলের মধ্যে ঢুকে গেছে। এইটা একটা বড় কথা, এবং বিভিন্ন বয়সের মানুষই কিন্তু এখনও আছে। তো সেটা এই প্রচেষ্টা চলছে। এখন এসএফআই কী চায় সেটাই দেখার। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে আইন মেনে প্রতিবাদ করতে কারো কোনো আপত্তি নাই, কিন্তু আইন ভেঙে গেলে কিন্তু তখন রক্ষা হবে না। পুলিশও একদম রেডি আছে, একদিকে লাঠি নিয়ে এবং জলকামান নিয়ে। এটাও একটা টিভিতে এবং খবরে দেখলাম। তো তাহলে কলকাতাতেও আমি বলছিলাম না যে এই আরশোলা ভাইরাস, সে আরশোলা ভাইরাস কলকাতায় এসে পৌঁছে গেছে। তো হয়তো বেশ কিছু ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে যদি এই দিল্লির মতোই এই প্রতিবাদও উগ্র হয়ে ওঠে। তবে সেরকম হওয়ার কথা নয়, কিন্তু এসএফআই ডাকের সঙ্গে এই যে সিজেপি সমর্থক তাদের বোধহয় তারা লিখেছে যে তাদের 1,500 সমর্থক তৈরি হয়েছে। এসব বেশিরভাগ ওই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আর কি, ফেসবুক, ইনস্টাগ্রাম ক্যাম্পেইন জাতীয়। তো আর তার সঙ্গে যারা বাইরের কিছু যারা ওই হুড়দুম করতে চায়, অর্থাৎ ঝামেলা করতে চায়, সেরকম যদি ঢুকে যায় তাহলে কলকাতায় এরকম কোনো ঝামেলা হওয়া বিচিত্র, এবং সেক্ষেত্রে পুলিশের সঙ্গে সংঘর্ষও কিন্তু বিচিত্র নয়। ফলে কলকাতা কেন্দ্রিক পশ্চিমবাংলাতেও একটা যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, এবং সারা দেশেও একটা বিভিন্ন অশান্তির বাতাবরণ চলছে। কদিন আগে আমেরিকান সৈন্যকে দেখা গেছে, একজনকে নেভি শিল্ডকে মণিপুর মায়ানমার বর্ডারের থেকে নেপাল পালাচ্ছিল, তাকে ধরা হয়েছে। তারপর আজকে দেখা যাচ্ছে যে ওইখানে মায়ানমারের যে বর্ডারে সেখানে আমেরিকান সৈনিকদের একটা ট্রলির সঙ্গে একটা গ্রুপের সাথে মায়ানমার যে সেনা আছে তাদের সঙ্গে একটা জয়েন্ট হচ্ছে যে এক্সারসাইজ চলছে, মিলিটারি এক্সারসাইজ। হঠাৎ আমেরিকা কেন মায়ানমারের মিলিটারির সঙ্গে যোগ দিয়ে ভারত মায়ানমার বর্ডারে মিলিটারি এক্সারসাইজ করতে হলো, সেটাও আজকের দিনে জিজ্ঞাসা করে আমি একটা টিভিতে একটা নিউজে দেখলাম যে সেই নিউজে এটা একটা হয়েছে। তার পিছনে কী কারণ ওই অঞ্চলটা এমনিতেই খুবই একটা অশান্ত অঞ্চল, বিভিন্নভাবে ওখানে একটা অশান্তি বৈদেশিক শক্তি পাকানোর চেষ্টা করে। তো সব মিলিয়ে ভারতবর্ষে একটা অস্থিরতা তৈরি করার বিভিন্ন রকমের চক্রান্ত চলছে, বিদেশ থেকে চলছে, দেশের অভ্যন্তরে চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি লিড নিচ্ছে মার্কসিস্টরা, লেনিনিস্টরা। তারা বিভিন্ন জায়গায় এই যে প্রতিবাদ থেকে সংগঠিত হচ্ছে, সারা দেশে একটা অশান্তির বাতাবরণকে ছড়িয়ে চলেছে। এখন সাধারণ মানুষ এবং জাতীয়তাবাদী লোকেরা তারা কি ভূমিকা নেয়, এবং সরকারি বা কী ভূমিকা নেয়, সরকার কতদূর এই সমস্ত, বিশেষ করে কেন্দ্রীয় সরকার, আসলে কেন্দ্রীয় সরকারের যে নরম মনোভাবের জন্য বিষয়টা আরও প্রচার পেয়েছে বলে অনেকের অভিযোগ। কেন্দ্রীয় সরকার যদি গোড়ার থেকে যথেষ্ট শক্তি দিয়ে এই বিষয়টাকে সামাল দিত বা যথেষ্ট একটা সময় মতো সামাল দিত, তাহলে পরিস্থিতিটা এই যে একদম হাতের বাইরে আজকে চলে গেছে সেটা কিন্তু যেত না। যে কোনো কারণে হোক সরকার এদিকে ধ্যান কম দিয়েছে, বা হয়তো এগুলো হওয়ারই সুযোগ দিয়েছে যাতে যুবকদের মধ্যে থেকে তাদের যে চাপা ক্ষোভটা সেটা ভেন্টিলেশন হয়ে যায়, তারা বেরিয়ে যায়। তো এরকম ঘটনাটা কিন্তু চলছে, সারা দেশেই একটা অস্থিরতার পরিস্থিতি আগামী দিনে তৈরি হতে চলছে। তো সবাইকে খুব সতর্ক থাকতে হবে, এরকম কোনো প্ররোচনায় পাওয়া যাওয়া চলবে না, যাতে করে দেশের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি হয়। আপনার ঘরের সামনে, ঘরের ছেলে মেয়েদের কাছ পর্যন্ত যে ঝামেলাটা সেটা এসে না পৌঁছায়। অর্থাৎ এই যে একটা বিদেশি শক্তি এবং দেশের অভ্যন্তরের যে বিচ্ছিন্নতাবাদী শক্তি, তারা যেভাবে দেশের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতেছে, সেই বাতাবরণটাকে দেশের যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এবং রাস্তায় নেমে লড়াই করার দরকার নাই, কিন্তু আপনার মতামত, আপনার বক্তব্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আগামী দিনে আমাদের যে ফিউচার সুরক্ষিত হবে, আমাদের যে জেনারেশন তাদের জন্য ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং একটা উন্নত দিশা দেখাতে পারবে। সরকার সাধ্যমতো কাজ করছে, দেখা যায় আগামী দিনে বিষয়টা কোন দিক থেকে কোথায় পর্যন্ত পৌঁছায়। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।